ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি। দেশ বলতে যেখানে আমি জন্মেছি, কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টার সময় একটা ট্রেন আছে, তাতে গেলে মাসদিয়া রেল স্টেশনে সকাল 8টা, সাড়ে 8টা বেজে যায়। ট্রেন থেকে নেমে আরও 5 ক্রোশ হাঁটা, খুব তাড়াতাড়ি হলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। আর একটা ট্রেন আসে অবশ্য, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপরে দুপুর 2টোয়, তারপর সন্ধ্যে 6টায়। সন্ধ্যে 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাসদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সেই ট্রেনে আমি যাই না। তখন আমি কলকাতায় একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই, তাতেই সুবিধা হয়। ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেও বাড়ি পৌঁছানো যায়। কিন্তু সবসময় যে সেই ট্রেনে যাওয়া সুবিধা হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশাও আমার আছে। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধুবান্ধবের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবারে বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবারে বাড়িতে আসোনি কেন? তোমার পথ চেয়ে বসে আছি। তোমার শরীর খারাপ হলো কিনা ভেবে খুব চিন্তিত আছি। পত্র পাঠ উত্তর দিবে। আমি বাবার একমাত্র সন্তান। বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই। তার যত ভাবনা, চিন্তা, স্বপ্ন সব কিছু। আমি বড় হব, মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে তো আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে এখন অনেক বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচা পাঠান, সে টাকা নিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো সিনেমা দেখতেও যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে এদো পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা পড়াশোনা ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটগাছের ছায়ায় হাড়ুমুদির চায়ের দোকানে বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারো কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সা তাদের নেই। তাই আমাকে তারা একটু হিংসেও করে। আমার চালচলন, জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলেই ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড়ই ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে তিনি দেখা করতেই আসবেন। বলতেন, কিরকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি। তিনি বলতেন, হা, খুব মন দিয়ে পড়াশোনাটা করবে বাবা। এখন যা দিনকাল, কি আর বলবো, খুব খারাপ অবস্থা। আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া, বাস, ট্রাম শুনেছি। যাক বাবা, তুমি সাবধানে চলাফেরা করবে কিন্তু। নসু কাকা আমাদের গ্রামের একমাত্র পুরোহিত মশাই। তিনি না হলে কারোরই পুজো আর্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে, তাতেও যেন তার ডাক চাই। আবার কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে, তাতেও তাকে চাই। তারপর আছে বারোয়ারি তলার
দুর্গাপূজা, কালী পূজা থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাড়িতেও যত উৎসব, যত বিয়ে, যত ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তাই এই আবহাওয়াতেই আমি মানুষ, কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা চিঠিতে লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিন শনিবার। মেসে এসে ভাবলাম 2টো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড়ই ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক, কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখলাম দেওয়াল ঘড়িতে বেলা 3:30 বাজে। আমার বন্ধু, যে আমার পাশের বিছানায় শুতো, সেও দেখলাম অঘোরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, 2টোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সন্ধ্যে 6টার আগে দেশে যাবার কোনো গাড়ি নেই। সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেই দিন কেন জানি না আধ ঘন্টা আরও দেরি করলো। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছাবো। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত 12টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন দুপুর 2টা ট্রেনে আসতে পারলে না? কিন্তু না, ট্রেন ঠিক সময়ে মাঝদিয়া স্টেশনে পৌঁছে গেল। আমি একটু নিশ্চিন্ত হলাম। এবার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরে বাজার। এত রাত বলেই বাজারে লোকজনের ভিড় পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা রিক্সা ধরে নিয়ে বাড়ি পৌঁছে যাব, কিন্তু কোনো রিক্সাওয়ালা অত দূরে যেতে চাইলো না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করতে পারলাম না। আমার কপাল, আর কি করা যায়। সবাই এক কথাই বলে যে অত দূরে সাওয়ারে নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। কি আর করা, অগত্যা। আরে দাদা, আমি ডবল ভাড়া দেবো আপনাকে। তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলাম। শিয়ালদা স্টেশনে পৌঁছবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম। মায়ের পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্য। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা বাবা কলকাতা থেকে নিয়ে যাওয়ার জন্য লিখে দিয়েছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হাঁটছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় রাস্তাগুলোকে দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূরে গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর। মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। কিন্তু আমার কেমন জানি ভয় লাগতে লাগলো, কিন্তু কিসের যে ভয় তা বলতে পারবো। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে বড় বড় বট গাছের ডালপালা ছড়িয়ে জায়গাটাকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ওই জায়গাটা দিয়ে হাট বসে।
হাট বেলা বলেই শেষ হয়ে গেছে। চারিদিকে দু চারটে ছোট ছোট খাট রাখা আছে। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে এই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সে ছোটবেলাকার ঘটনা, কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালে দিনের বেলাতেও যেন গা ছমছম করে উঠত। আর এখন তো রাত 10টা বেজে গেছে। মনে পড়ল বাবা মা হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি হয়তো আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বলছেন, আর কেন বসে আছো খোকা? আজ বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মা বোধহয় এতক্ষণ খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই দুজনই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এসব কথা ভাবতে ভাবতে হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। এর আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গেছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়তেই রাস্তায় আবার ধুলো জমেছে। এখানকার লোক তাই এই জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম। তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে এলো। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটি দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করলো। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে বিশ্বাস করিনি, কারণ কোনোদিনও দেখিনি তো। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল। বলল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না। শুধু একটু থেমে বললাম, আমি 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 কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখ এনে সে বলল, কে? কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছু জবাব দিতে পারলাম না। সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলো, ও তুমি বিমল বীরেশদার ছেলে? আমি তখন যেন জ্ঞান ফিরে পেলাম। চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে এত দেরি হলো যে? আর বলবেন না, দুপুর দুটো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই এই সন্ধ্যে 6টার ট্রেনটায় ধরে আসছি। ও, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে বাবা। এই রাত বিরেতে কি আসা ভালো। আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কয়েকদিন আগে ওই বাবুদের বাড়িতে ডাকাতও পড়েছিল। তা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? ওই জমিদার বাড়ি। জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছে। তার বড় ছেলের খুব অসুখ, আমাকে সেখানে গিয়ে শান্তি সন্তন করতে হবে।
যতই রাত হোক আমাকে তো যেতেই হবে। তার বড় ছেলে এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? কই না তো। ও, তাই রাত্রেবেলা হয়তো ঠাহর করতে পারোনি। তা তুমি বাবা একলা এত রাতে এসে ভালো করোনি। চলো, না না চলো, আমি তোমাকে গায়ে পৌঁছে দিই, আসো। আপনি এত কষ্ট করবেন কেন? আর আপনারও তো তারা আছে, যান। আরে সে কি কথা, এত রাতে তোমাকে এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি নাকি? শুনলে ধীরেজদা আমার উপর রাগ করবে, বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। না না বাবা, চলো আমার সাথে চলো। আর কি করা যায়? ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলে এখন যায় যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। কি আর বলবো নসু কাকা। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, আমি বাবা এই 3 সপ্তাহ বাড়ি আসনি। ধীরেজদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হচ্ছে, তোমার যতই পড়াশোনা থাক, সপ্তাহে একদিনের জন্য মা বাবাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমার বাড়ি, এবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। ওইদিকে জমিদার বাবু আমার জন্য অপেক্ষা করছেন। আসি বাবা, যাও বাড়ি যাও। বলেই তিনি চলে গেলেন। আমি আমাদের বাড়ির সদর দরজা কড়া নাড়তে নাড়তে ডাকলাম, বাবা বাবা বাবা। বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন, মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে বললেন, খোকা তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুর 2টার ট্রেনে আসতে পারলে না? ওই দুপুরবেলায় পরীক্ষা দিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, ওই তাই একটু দেরি হয়ে গেল। তা বলে কি সন্ধ্যের ট্রেনে আসতে হয়? জানো বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল জানো? না তো, জানতুম না। হ্যাঁ, রাস্তায় দেখা হয়ে গেল ওই নসু কাকার সঙ্গেই। তিনি আমাকে নিজেই বাড়ি পৌঁছে দিয়ে গেলেন। নুসু? নুসু কাকা? হ্যাঁ, তার সঙ্গে এই নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুর বাড়ি যাচ্ছিলেন। তার বড় ছেলে মড়ো, তাই তিনি শান্তি সন্ধান করতে ওখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন, মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছো তোমার নুসু কাকা? তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবল তাবল বকছো? বারে, আমি ভুল কেন করব? আমি নসু কাকাকে চিনতে ভুল করব? এ কি কথা বলছো বাবা? বাবা যেটা বললেন সেটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে গিয়েছিল। কিন্তু তোমার নুসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকাজ করে এলাম,